রিসেন্টলি আফগানিস্তানের ফরেন মিনিস্টার আমির খান মুত্তাকি ভারত ভিজিট করেছে এবং এটা একটা হিস্টোরিক্যাল স্টেপ। যদি ইন্দো আফগানিস্তান রিলেশনশিপ দেখা হয়, ডিপ্লোম্যাটিক টাইজ দেখা হয় এবং ধার্মিক কারণেও। এর পিছনের সবচেয়ে বড় অজানা কথাটি, যেটি হয়তো জনসমক্ষে অতটা প্রচারিত নয়, সেটা হচ্ছে দেওবন্দের আইডেন্টিটি। এবং এই দেওবন্দের আইডেন্টিটি রিলেটেড আফগানিস্তান এবং ভারতের মধ্যে কমন কানেকশন, সেটি কি? এই দেওবন্দ এমন একটি হিস্টোরি বিয়ার করে যে টাইমে ব্রিটিশ শাসনাধীন ভারতে আহ, এক প্রকার প্রচণ্ড অপারেশন হচ্ছিল, বিশেষ করে মুসলিমস এবং অন্যান্য মাইনরিটিজের। এবং সেই টাইমে ওই ওয়েভের এগেনস্টে গিয়ে কিছু আইডিওলজিক্যাল রিবার্থ হলো। একই সাথে যারা এক্সিস্টিং মেন স্ট্রিম লিডার্স, যেমন সৈয়দ আহমদ খান, তিনি চেয়েছিলেন যে মুসলিমসরা তারা নিজেদের মতো করে থেকেই ব্রিটিশ ওয়ে অফ লিভিংকে, ইংরেজি ভাষাকে, ইংরেজি চর্চাকে এবং ইংরেজি সভ্যতার ট্রেসেসগুলোকে নিজেদের মধ্যে ইনকালকেট করে তার মডার্ন হোক এবং শিক্ষার মাধ্যমে অন্যত্র যাক। একই সাথে একটা কাউন্টার কারেন্টও তৈরি হয়েছিল, বা একই ধরনের দুটো প্রায়, একটা হচ্ছে বরেলবি আর একটা হচ্ছে দেওবন্দ। তো দেওবন্দ নামটা উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দ মাদ্রাসা থেকে আসে এবং এখানে একটা নতুন স্ট্রিম অফ ইসলাম তৈরি হয়, যেটা অনেকটা মডার্নাইজড, অনেকটা ইন্ট্রোস্পেক্টিভ এবং অন্তর্দর্শনকে কেন্দ্র করে, সেলফ রিফাইনমেন্টকে কেন্দ্র করে, কন্টিনিউয়াস কোয়েশ্চেনিং এবং লাইফস্টাইলের একটা কজ প্রদান করার মাধ্যমে জীবনে অন্তিম উদ্দেশ্যের দিকে যাওয়া। এটি ছিল এই দেওবন্দের মূল ফিলসফি। তো এই স্কুল অফ থটসের মধ্যে যারা বিশ্বস্ত তাদেরকে বলা হয় দেওবন্দি। তো দেওবন্দি মাদ্রাসা গ্র্যাজুয়ালি ভারতের মধ্যে ছড়ালো এবং ভারতের বিভিন্ন অঞ্চলে দেওবন্দের স্কলাররা তারা ঘুরে বেড়াতেন এবং ইসলামিক যে পোডিয়ামসগুলো, মাদ্রাসাগুলো বা অন্যান্য ধার্মিক যে জায়গাগুলি বা কমিউনিটিজের মধ্যে তারা গিয়ে এডুকেট করতেন এবং ইন্সপায়ার করতেন, যাতে দেওবন্দের আইডিওলজিতে অনেকে আইডিয়ালাইজড হয় বা গ্রহণ করে। তো একইভাবে কালচারাল টাইজের জন্য যখন এই স্কলারগুলো আফগানিস্তান গেলেন, তো আফগানিস্তানের মধ্যেও কিন্তু একটা বিশাল বড় ওয়েভ এলো। আমরা যদি আফগানিস্তানের যদি আমরা তাদের ইথনোগ্রাফি দেখি, তাহলে সেখানে চারটে বেসিক্যালি এথনিক গ্রুপস আছে। এক হচ্ছে পাশতুনস, উজবেকস, তাজিকস অ্যান্ড হাজারা। তো এর মধ্যে হাজারা হচ্ছে শিয়া বেসড ইসলামিক কমিউনিটি, মুসলিম কমিউনিটি। তো যার জন্য অফকোর্স ইরান এদেরকে সাপোর্ট করে এবং ইরান থেকে বহু ডোনেশনস, ফান্ডস এদের এবং সেন্টিমেন্টস এদের সাথে জড়িয়ে আছে। কিন্তু যে উজবেক আর তাজিক, তারা নিজেদের নিজেদের যে পাশের যে দেশগুলি, তাদের সাথে কালচার, লাইফস্টাইল, লিভিং এবং থট প্রসেস অনেকটা সিমিলার। তাদের মধ্যে যে পাশতুন, অর্থাৎ যে লাস্ট টাইপ অফ ইথনিক গ্রুপ ইন আফগানিস্তান, তারা অ্যাকচুয়ালি সনাতনী বিলিফের ফলোয়ার্স। তারা অনেক দিন ধরেই, মানে অনেক আগের কথা বলছি, প্রায় 1000-1200 বছর আগে, তারা সনাতনিক সিস্টেমে বা পোস্ট বুদ্ধিক সোসাইটির মধ্যে যে রিলিক্সগুলো, তাদের যে ট্রিয়েটাইজেসগুলো এবং যে বেসিক টেনেটসগুলো তাদের সংস্কৃতির মধ্যে ছিল, ধার্মিক আচার আচরণের মধ্যেও ছিল। তো পরবর্তীকালে প্রায় 1200-1300 বা 1400 ওই টাইমে, অর্থাৎ ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি টাইমে এরা সুফিজমকে অ্যাকসেপ্ট করে। কারণ সুফিজমের তখন বেসিক টেনেট ছিল যে যে যেরম ধর্ম পালন করছে করুক, শুধুমাত্র মিউজিক, ডান্স এবং সেলফ এক্সপ্রেশনের মাধ্যমে লিবারেশনের দিকে যাওয়া যায়, বা জীবনের যেটা আলটিমেট গোল সেইটার সাথে রিজোনেট করা যায়। তো পাস্তুনদের যেহেতু পোস্ট বেদিক, পোস্ট বুদ্ধিস্ট যে আইডিয়ালসগুলো, সনাতনিক কিছু কোর উপনিষদের আইডিয়ালসগুলো তাদের সাথে রেজোনেট করতো, তাই সুফিজমকে অ্যাকসেপ্ট করতে তাদের অনেকটা সুবিধা হয়, অনেকটা ইজি লাগে। এরপরে রিপিটেড ইনকারশনস হয়, কালচারাল ইনফিল্ট্রেশন হয় এবং গ্র্যাজুয়াল কালচারাল ইরোশনের মাধ্যমে পাশতুনসদের মধ্যে অনেক রকমের চাপ এসেছিল এবং তারা বাধ্য হয়েছিল অন্যান্য অনেক ইম্পিউরিটিসকে নিজেদের মধ্যে আনতে, নিজেদের যে আইডিওলজি, যে রিলিজিয়াস ওয়ে অফ লিভিং তার মধ্যে আনতে। তো পরবর্তীকালে যখন দেওবন্দের স্কলার্সরা এই পাশতুনদের সাথে কানেক্টেড হয়, তখন পাশতুনসদের স্কলার্সরা বা অনেক ধর্মগুরু বা যাজকরা তারা ভারতবর্ষে আসতেন, সাহারানপুরে যেতেন, দেওবন্দ মাদ্রাসার সাথে কানেক্ট করতেন এবং অ্যাক্টিভলি এটি প্রায় 1870 থেকে 1947-50 অব্দি চলেছিল। এবং তারপরে গ্র্যাজুয়ালি, যেহেতু দেশ ভাগ হয়ে গেছিলো এবং সিকিউরিটি রিজনসের জন্য হোক বা ইকোনমিক ডিক্লাইনের জন্য হোক বা একটা অন্য ধরনের রিজিম চেঞ্জের জন্য, এই যে আঞ্চলিক যে স্টেবিলিটি, তার প্রতি একটা ম্যাসিভ যে কনসিকুয়েন্স হয়েছিল, সেটার জন্য কিছুটা হল্টেড হয়। পরবর্তীকালে যখন আহ, পরবর্তীকালে যখন হাকানিয়া মাদ্রাসা বলে একটা স্কুল অফ থটস ছিল
পাকিস্তানের মধ্যে। এটি একটি মাদ্রাসা ছিল যেখানে সেই সমস্ত কিছু পাশতুনসদের লোক ছিল যারা দেওবন্দে বিশ্বাস করত। তারা পাকিস্তানের মধ্যে রয়ে গেছিল। তারা ডুরান্ড লাইন পেরিয়ে ওইদিকে যেতে পারেনি, আফগানিস্তানে যেতে পারেনি। এবং একই সাথে পাকিস্তানের যে অ্যান্টি সুফি কালচার, যে ওয়াহাবি সিস্টেমের যে প্রভাব, ওয়াহাবি সিস্টেম হচ্ছে বেসিক্যালি ইসলামের একটা টেনেট, একটা পন্থা, যেটা আরব থেকে জন্মেছে। এবং আরবে ইসলাম বলতেই বা এই ধর্মের প্রকরণ বলতেই মূলত ওয়াহাবিজমকে বোঝানো হয়, যেখানে নবী মোহাম্মদ এবং তার 1, 2, 3 প্রজন্মের মধ্যের যে মহামানবেরা ছিলেন, তাদের দেখানো পথে চলা যে ধার্মিক ওয়ে অফ প্রিচিং অ্যান্ড প্রমোটিং অ্যান্ড লিভিং ইসলাম, সেটিকে জোর দেয়। তো সৌদি টেনেটসের মধ্যে ওয়াহাবিজমের বাইরে অন্য কোনো ইসলাম নেই। যেমন সুফিজমকে ওরা বিলিভ করে না, দেওবন্দকেও সাপোর্ট করে না, বা অন্যান্য যে বারেলভি এই সমস্ত স্কুল অফ থটসকেও সাপোর্ট করে না। তো এই যে হাকানিয়া মাদ্রাসা, যেটা অলরেডি একটা আইডেন্টিটি ক্রাইসিসে চলছিল, কারণ কিছু মুষ্টিমেয় দেওবন্দ মুসলিম যারা আফগান অরিজিনের, পাশতুন অরিজিনের, বা পরবর্তীকালে পাশতুন থেকে অন্য কয়েকজন নন পাশতুনসদেরকে তারা এডুকেট করেছিল, এনলাইটেন করেছিল, তারা চালানোর চেষ্টা করতো। তো তারা যেহেতু চালাতে পারেনি, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিল, ফান্ডের অভাব ছিল, তো স্বাভাবিকভাবে তার মধ্যে ওয়াহাবিজমের কিছুটা প্রভাব প্রথম থেকে ছিল। এখন আমরা যদি 1970s দিকের কিছু স্টোরি বা ডেভেলপমেন্ট দেখি এই অঞ্চলে, তাহলে এটা ক্লিয়ারলি দেখা যাবে যে যখন আফগানিস্তানের সাথে রাশিয়ার একটা ক্লোজনেস বা ভিসিনিটি বাড়ছিল, সেই অবস্থায় স্ট্র্যাটেজিক কজের জন্য ইউএসকে ইন্টারভেন করতেই হতো। কারণ আফগানিস্তান এমন একটা গেটওয়ে যেখানে পাকিস্তান, ইন্ডিয়া দুজনের ওপরেই এক প্রকার ইউএস নজরদারি করতে পারতো। এবং যে আঞ্চলিক রাজনীতি বা ভূ রাজনীতি, জিও পলিটিক্স, জিও ইকোনমিক্স অ্যাজ ওয়েল, এইগুলোর ওপরে একটা ইন্টারফারেন্স করার বড় উইন্ডো ছিল আফগানিস্তান, যাতে একটা বড় গেটওয়ে ইউএস এখানে পেয়ে যায়। তো সৌদি ইউএসের সাথে মিলে, বা অন্যত্র ইউএস নিজের লং টার্ম ইন্টারেস্টের জন্য বা রিজনকে ডিস্টেবিলাইজ করার জন্য, যে ওয়াহাবিক স্কলার যারা ছিল, সেই সমস্ত স্কলার্সদের সৌদির যে গভর্নমেন্ট এবং পাকিস্তানের যে তখনকার ডিপ স্টেট ছিল, সবাইকে মিলে এক প্রকার এই হাকানিয়া মাদ্রাসাকে রিভাইভ করতে চাইলো, ইন দ্য সেন্স যে দেওবন্দের আড়ালে অ্যাকচুয়ালি ওয়াহাবিজমকে প্রমোট করবে এবং জেনারেশনসকে আফটার জেনারেশনস মিসলিড করবে। এবং বিশেষ করে আফগানিস্তানে যে পাশতুন নিষ্ঠ দেওবন্দ, যেটা অ্যাকচুয়াল দেওবন্দ, যেটা ইন্ডিয়ান দেওবন্দ, ইন্ডিয়া থেকে বাকি জায়গায় গেছিলো, যেটা অনেকটা পিস লাভিং, ইন্ট্রোস্পেক্টিভ অ্যান্ড মানে নন ইন্টারফারেন্সে বিশ্বাস করতো, এরকম একটা কমিউনিটি বা প্রিচার, সেইটাকে ডিস্টার্ব করতে চেয়েছিল। তো স্বাভাবিকভাবেই অনেক ফান্ডস এলো এবং আস্তে আস্তে এইভাবে আল কায়দা তৈরি হলো, যেটার আউটলুক ছিল পিসফুল, বাট অ্যাকচুয়ালি উল্টোটা বাস্তব। তো যে তালিবান কথাটা তালিব থেকে আসে। তালিব মানে হচ্ছে স্টুডেন্টস অফ মাদ্রাসা। কোন মাদ্রাসা? দেওবন্দ মাদ্রাসা। তো দেওবন্দের যারা পন্থা এবং যারা স্টুডেন্ট, যারা ছাত্র বা ছাত্রী, তারা ছিল তালিব। এবং অনেকগুলো তালিব যখন এক জায়গায় থাকে তাদেরকে বলে তালিবান বা তালিবান। তো সেই থেকে তালিবান নামটা আসে, যেটা পরে অ্যাকচুয়ালি অ্যান্টাই করা হয়েছে আল কায়দার কাজের জন্য। এবং আমরা সবাই জানি লাদেন, আল কায়দা, এমন 9/11, এই কাহিনিগুলো আমরা জানি, এগুলো কোয়াইট ওয়েল এস্টাবলিশড। এবং ধীরে ধীরে 1996 থেকে 2001 পর্যন্ত যখন একটা সিউডো দেওবন্দ একটা রুল চলে আফগানিস্তানের মধ্যে, তখন আফগান যে পাশতুনসরা ছিল তারা জেনারেলি প্রচণ্ড হার্ট হয়েছিল, কারণ তাদের যে দেওবন্দটা, যেটা তাদের একটা ধর্মের একটা প্রতিষ্ঠার বা আরাধনার জায়গা ছিল, সেটাকে হার্ট করা হয়েছে ইউএস এবং ওয়াহাবিদের মিলিত ষড়যন্ত্রের মাধ্যমে। তো স্বাভাবিকভাবেই 2001-এ যখন ইউএসএ অ্যাট্যাক হলো, তারপর অফকোর্স ইউএস থেকে ইন্টারন্যাশনাল প্রেশার আসলো, অনেক মাদ্রাসা সিজ করা হলো, বা যেগুলো হস্টাইল বা ইনকার্সিভ এলিমেন্টস, সেই সমস্ত এলিমেন্টসের বিরুদ্ধে প্রবল ব্যবস্থা নেওয়া হলো, এবং বিশ্বের সামনে একটা বিরাট বড় স্টিগমা লাগলো, এবং সব কিছুর পিছনে আফগানিস্তানকে স্কেপগোট করা হলো। তো এই সমস্ত ঘটনা জনসমক্ষে যদিও প্রচারিত এবং অনেকটা ওয়েল এস্টাবলিশড, কিন্তু তারপরে গ্র্যাজুয়ালি যখন আমেরিকাতে পরবর্তী প্রেসিডেন্টসরা এলো, বা এবং বাইডেনের টাইমে যখন ইভেনচুয়ালি আফগানিস্তান থেকে ইউএস মুভ করলো, তো তখন তালিবান আবার যখন টেক ওভার করলো 2021-এ, সেই যে তালিবান, এই তালিবান ওই তালিবান নয়, এই তালিবান ওই তালিবান নয়। কোন তালিবান নয়? যে তালিবান 1996 থেকে 2001 পর্যন্ত বিভিন্ন জায়গায় টেররিস্ট অ্যাটাক করেছে, বিভিন্ন ধরনের টেররিস্ট গ্রুপকে ফান্ড করেছে, স্পন্সর করেছে, প্রমোট করেছে, এবং ভায়োলেন্সকে তাদের কর্নারস্টোন হিসেবে ধরেছে,
সেই তালিবানটা ছিল ওয়াহাবিজম থেকে জন্মানো প্রচণ্ড অ্যাগ্রেসিভ এবং এক্সট্রিমিস্ট একটা গ্রুপ অফ ইসলাম, যেটা আফগানিস্তানের পশতুনসদের দেওবন্দের আইডেন্টিটিকে ডিসম্যান্টেল করার জন্য তৈরি হয়েছিল এবং ইউএসকে আফগানিস্তানের কন্ট্রোল করার একটা জায়গা দেওয়ার জন্য বানানো হয়েছিল। এটা একটা অর্কেস্ট্রেটেড স্টোরি। বাট 2021-এ যখন রেজিম চেঞ্জ হলো, সেই রেজিম চেঞ্জের ফলে হওয়া যে নতুন তালিবানসরা টেক ওভার করলো, পাওয়ারে আসলো, তারা হচ্ছে ইন্ডিয়ান দেওবন্দ, অর্থাৎ সেই পিস লাভিং, অন্তর্মুখী, নিজেকে জানা, নিজেকে বোঝা এবং সাধনার মাধ্যমে চলা, জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া, এই পন্থায় বিশ্বাসী, অর্থাৎ ইন্ডিয়ান দেওবন্দ এ চলা, সেই তারা সেই পথের সৈনিক। তো 2021-এ যখন কাজেই আফগানিস্তানের রেজিম চেঞ্জ হলো, ইন্ডিয়ান দেওবন্দের ইন্সপায়ার্ড যে তালিবানসরা তারা যখন পাওয়ারে এলো, তো ইন্ডিয়া খুব খুশি হয় স্বাভাবিকভাবে, এক কালচারাল টাইজের জন্য, সোশিও কালচারাল বা সোশিও রিলিজিয়াস ইম্প্যাক্টের জন্য, সিভিলাইজেশনাল ভ্যালুর সাথে যে এক্সটেন্ডেড রুটস সেটার জন্য, ট্রেড বা ডিপ্লোমেসি ইত্যাদির জন্য তো বটেই। একই সাথে সবচেয়ে দুঃখ পেয়েছিল আমেরিকা এবং পাকিস্তান, ফর সার্টেন রিজনস। এখন এই আফগানিস্তানের ফরেন মিনিস্টার আমির খানজি যখন এলেন ভারতে, মাদ্রাসায় ভিজিট করলেন, এবং অন্যান্য যদিও কিছু কন্ট্রোভার্সি হয়েছে, সেগুলো ইররিলেভেন্ট। তো এর পিছনে একটা বিরাট ডিপ্লোম্যাটিক মাইলস্টোন রয়েছে, একটা বিরাট বড় কালচারাল ভিক্টরি রয়েছে। কারণ ভারত অনেক দিন ধরে চেষ্টা করছিল 2001-এর পরে আমাদের যে হারিয়ে যাওয়া কালচারটাকে, যে কমন কালচারাল টাই, সোশিও কালচারাল বা ধর্মের সাথে জুড়ে থাকা যে কালচারাল টাইজগুলো উইথ তালিবান, উইথ দি অ্যাকচুয়াল পাশতুনস, দ্য প্রপার তালিবান, যারা ইন্ডিয়ান দেওবান থেকে জন্মানো, যারা শান্তিনিষ্ঠ, যারা শান্তিপ্রিয়, তাদের কথা। তো এটা একটা নতুন পথকে খুলবে। ট্রেড, বাইল্যাটারাল রিলেশনস, ইকোনমিক্স, অফকোর্স চরম রকমের জিওপলিটিক্যাল সাপোর্ট। মেবি কালকে বা পরবর্তী দিনে আমরা জানতে পারবো মাইনিং এক্সপ্লোরেশন, অন্যান্য কনস্ট্রাকশন প্রজেক্ট বা ক্যাপেক্স, ক্যাপিটাল ডেভেলপমেন্টের রিলেটেড, ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রিলেটেড অনেক প্রজেক্টস আফগানিস্তানে আমরা দেখতে পাবো। তো এটি একটি ভারত আফগানিস্তান নতুন সম্পর্কের সূচনা এবং পুরনো সম্পর্কের একটি প্রতিফলন, যেটা এখন নতুন ফুলের মতো গড়ে উঠছে। তো আগামী দিনে আরও অনেক আপডেটস, অনেক ডেভেলপমেন্টস এবং অনেক এই ধরনের পজিটিভ নিউজ এর সাথে কানেক্টেড থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।